নমস্কার, শান্ত টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। দেশের 2.5 লক্ষ পঞ্চায়েতের মধ্যে যখন ত্রিপুরা কোনো পঞ্চায়েত প্রথম স্থান অধিকার করে, তখন বুঝতে হবে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বীকৃতি। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পঞ্চায়েত রাজ ব্যবস্থার পুরস্কার বিতরণ কর্মসূচি এবং গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিতে 475টি কম্পিউটার বিতরণ অনুষ্ঠান এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পঞ্চায়েত রাজ ব্যবস্থার পুরস্কার বিতরণ কর্মসূচি এবং গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিতে 475টি কম্পিউটার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য রেখে বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছে দেশের সমস্ত পঞ্চায়েত যাতে মহিলা দ্বারা পরিচালিত হয়। ত্রিপুরা 4টি গ্রাম পঞ্চায়েত সমিতি সম্পূর্ণভাবে মহিলা দ্বারা পরিচালিত। দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে মহিলা পরিচালিত 4টি গ্রাম পঞ্চায়েত যাতে সকল মহিলা আধিকারিকদের দেওয়া হয়। মহিলা দ্বারা 4টি পঞ্চায়েত সমিতি পরিচালনার বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত ভবনে যাতে কম্পিউটার এবং ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করা হয়। তাহলে সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে, প্রয়োজনীয় তথ্য সামনে আনা যাবে। মুখ্যমন্ত্রীর বিরোধীদের নাম উল্লেখ না করে বলেন, আগে যারা বলতো কম্পিউটার এনে লাভ কি, তারাই এখন কম্পিউটার ছাড়া চলতে পারে না। প্রযুক্তির যুগে পঞ্চায়েত পর্যন্ত কম্পিউটার পৌঁছে দিয়ে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজের ক্ষেত্রেও গতি আসবে। তাহলে ডিজিটাল পঞ্চায়েত গড়ে উঠবে, আর ডিজিটাল পঞ্চায়েত মানে শক্তিশালী পঞ্চায়েত। মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত থেকে ত্রিস্তর পঞ্চায়েত পর্যন্ত বর্তমান সরকারের আমলে গোটা দেশের মধ্যে প্রথম ত্রিপুরা রাজ্যে ই পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছে। এটা অত্যন্ত গর্বের বলে দাবি করেন তিনি। অত্যন্ত খুশি যে আমাদের রাজ্য থেকে এখানে সভাপতি আছেন, তো আমাদের রাজ্য থেকে মহিলা প্রতিনিধি জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দেশের প্রতিনিধিত্ব করেছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন, সুপ্রিয়া মহোদয় এখানে আছেন। তো এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয় এবং খুব সুন্দরভাবে ওখানে ওনার কথা রেখেছেন, ভারতবর্ষের কথা রেখেছেন, ত্রিপুরার কথা রেখেছেন। তো এই যে আমাদের এটা যে রিপ্রেজেন্টেটিভ, হি ওয়াজ দ্য অ্যাম্বাসেডর অফ ত্রিপুরা পঞ্চায়েত। তো এটা সাংঘাতিক খুশির বিষয় আমাদের জন্য। এবং আপনারা জানেন যে এবার যে ইলেকশন হয়ে গেল, পঞ্চায়েত নির্বাচন, তাতে করে মাননীয় প্রধানমন্ত্রীজির খুব ইচ্ছে যে কোনো পঞ্চায়েত চেষ্টা করবেন মহিলা পঞ্চায়েত যেন। তো সেখানে আমাদের রাজ্য থেকে এখন আমাদের রাজ্যে প্রায় 4টি গ্রাম পঞ্চায়েত সমিতি সম্পূর্ণভাবে মহিলার দ্বারা পরিচালিত। আমি আমাদের স্টেটে আমি বলেছি ওখানে যারা আধিকারিকরা আছেন, সেই আধিকারিকদের যেন মহিলা দেওয়া হয়। এর জন্য গর্ব সহকারে আমি এই রিপোর্ট মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিই যে 4টি পঞ্চায়েত সমিতি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত। মুখ্যমন্ত্রী আরো বলেন, পঞ্চায়েত কর্মীরা সঠিকভাবে কাজ করায় আগামী দিন গ্রামীণ এলাকা মাইল ফলক হবে। আজকে যেসব পঞ্চায়েতে পুরস্কৃত হয়নি তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তারা যাতে সঠিকভাবে কাজ জারি রাখে, তাহলে আগামী দিন সে পঞ্চায়েতগুলিকেও পুরস্কৃত করা যাবে। এ ধরনের পুরস্কার বিতরণের মূল উদ্দেশ্য হল কাজের উৎসাহ বৃদ্ধি করা। আরো বলেন, প্রশংসা এবং পুরস্কার পাওয়া বড় বিষয় নয়, বড় বিষয় হল ট্রান্সপারেন্সি যখন থাকবে তখন স্বীকৃতি পাওয়া যায়, দেশের মধ্যে সুনাম অর্জন হয়। মুখ্যমন্ত্রী উৎসাহিত করে বলেন, দেশের 2.5 লক্ষ পঞ্চায়েতের মধ্যে যখন ত্রিপুরার কোনো পঞ্চায়েত প্রথম স্থান অধিকার করে, তখন বুঝতে হবে রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বীকৃতি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। চেষ্টা করব যাতে এই যে আমাদের পঞ্চায়েত গুলোর যে সেন্টারগুলো আছে, যে স্তরীয় পঞ্চায়েত, সেগুলো আরও শক্তিশালী হোক। কিছুদিন আগেও আপনারা দেখেছেন এই যে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে আমি 361 জন পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আমরা নিয়োগ করার সেই আমরা তাদেরকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, অফার লেটার আমরা দিয়েছিলাম সেখানে। তো তারা আশা করি যে তাদের যে পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে তারা কাজ করছেন এবং সেই কাজ করার সুবিধার কারণেই কিন্তু আজকে গ্রামীণ উন্নয়ন যে হচ্ছে তা একটা আমি মাইল ফলক হিসাবে আগামী দিন হবে আশা করি আমি। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী পুরস্কৃত পঞ্চায়েতগুলোর হাতে পুরস্কার তুলে দেন। শান্ত টিভি।
ত্রিপুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে এসএফআই এবং টিএসইউ। শুক্রবার রাজধানীর ছাত্র যুব ভবন থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে ত্রিপুরা মেডিকেল কলেজের দুর্নীতির অভিযোগের জবাব চাইতে যায় তারা। এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, ছাত্রছাত্রীদের নম্বর কম দিয়ে সাপ্লিমেন্টারি পেতে বাধ্য করে পরে আবার উৎকোচের বিনিময়ে পাশ করে দেওয়ার জন্য বিভিন্ন সময় সক্রিয় থেকেছে ত্রিপুরা মেডিকেল কলেজের শিক্ষিকা। এবছর এই অভিযোগগুলোর সামনে এসেছে এবং ত্রিপুরা মেডিকেল কলেজের অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যুক্ত। এই বিষয় নিয়ে মেডিকেলের শিক্ষার অধিকর্তার কাছে এসএফআই এবং টিএসইউর একটি প্রতিনিধি দল গত কয়েকদিন আগে গিয়েছিলেন। মেডিকেল শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়ে দাবি করা হয়েছিল একজন অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে যাতে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিযোগ, কারণ এ ধরনের কার্যকলাপে মেধার দিক দিয়ে অগ্রসর ছাত্রছাত্রীরা পিছিয়ে যায়। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরাধ। মেডিকেল অধিকর্তা আশ্বস্ত করে বলেছিলেন, ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বলেছিলেন নির্দিষ্ট রিপোর্ট যাতে উনার কাছে জমা দেন। এর জন্য তিনি সময়সীমা 3 দিন বেঁধে দিয়েছিলেন বলে আশ্বস্ত করেছিলেন। অথচ এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কেউ মুখ খুলছে না, বরং অভিযুক্ত শিক্ষিকা বর্তমানে চাকুরি ছেড়ে দিয়ে পালিয়ে গেছেন এবং তাকে সহযোগিতা করেছে সরকার। এখন সরকার গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাই দাবি করা হচ্ছে অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্ত সংস্থা দ্বারা যাতে বিষয়টি তদন্ত করা হয়, কারণ আগামী দিন এই কলেজের ছাত্রছাত্রীদের সঠিকভাবে পড়াশোনা হবে কিনা সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, যদি এই ঘটনাটি সংবাদ মাধ্যমের দ্বারা সামনে উঠে না আসতো তাহলে মুখ্যমন্ত্রী মুন্সিয়ানার সাথে ধামাচাপা দেওয়ার কাজটা করতে পারতেন। তাই এখন মুখ্যমন্ত্রী বলছেন এটা তদন্ত করা হবে, অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী এগুলো বলেছে। কিন্তু মুখ্যমন্ত্রী সবকিছুই জানেন, তাই নিরপেক্ষ তদন্ত করতে স্বাস্থ্য দপ্তরের কিংবা পুলিশ প্রশাসনের কোনো উচ্চপদস্থ আধিকারিক নয়, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে তদন্তের দাবি করা হয়েছে বলে জানান তিনি। বিক্ষোভ মিছিলটি এদিন আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন টিএসইউ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নেতাজি দেববর্মা, সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা। গোটা ঘটনাটা যদি সংবাদ মাধ্যমে প্রকাশিত না হতো তবে এটা ধামাচাপা দেওয়ার কাজটা মুন্সিয়ানার সাথে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, সরকার হোক কিংবা ডিএমই হোক সেটা করতে পারত। যেহেতু এটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তাই এখন মুখ্যমন্ত্রী বলছেন যে এটা তদন্ত করা হবে। আদতে সরকারের যদি সেই রকম দৃষ্টিভঙ্গি থাকতো তাহলে তো আগেই এটা প্রকাশ করা হতো, প্রকাশ তো করা হয়নি। এটা যখন সংবাদ মাধ্যম, রাজ্যের সংবাদ জগৎ এটা ফলাও করে খবর করছে তখন উনি নিজেকে বাঁচানোর জন্য এইসব কথা বলছেন। উনি টিএমসির সমস্ত ঘটনা জানেন এবং এই ঘটনা যখন ঘটেছে ওনার নজরে যায়নি, উনি ওয়াকিবহাল হননি, এটা বিশ্বাস করার সুযোগ নেই। কাজে আমরা দাবি করছি নিরপেক্ষ তদন্ত চাই। শুধুমাত্র সরকার কিংবা স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ কোনো কর্তাকে দিয়ে তদন্ত করালে এই তদন্ত কতটা সঠিক হবে তা নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি। আমরা বলছি নিরপেক্ষ তদন্ত করো, দোষীকে খুঁজে বের করো এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো, যাতে পড়াশোনার ক্ষেত্রে মেডিকেল শিক্ষার মতো স্পর্শকাতর জায়গাতে দুর্নীতির কোনো স্থান না থাকে। অবশেষে দুদিন পর গোমতী নদীতে ভেসে উঠল বহিরাজ্যের এক শ্রমিক মনোজ স্বর্ণকারের মৃতদেহ। শুক্রবার সকালে এলাকাবাসীরা গোদারাঘাটে ব্রিজ সংলগ্ন এলাকায় শ্রমিকের মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নতুন বাজার থানার পুলিশ। ঘটনার তদন্তে জানা যায় গত বুধবার সকাল 9:30 নাগাদ মনোজ স্বর্ণকার স্নান করার জন্য গোমতী নদীতে যায়। দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরেও মনোজ ভাড়াটিয়া ঘরে ফিরে না আসতে দেখেই তার সহকর্মীরা তাকে খুঁজতে বের হয়। গোমতী নদীর পাড়ে মোবাইল জুতা পাওয়া গেলেও মনোজের কোনো সন্ধান না পেয়ে তার সহকর্মীরা বিষয়টি নতুন বাজার থানায় অবগত করে। ধারণা করা হয় স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেছে ওই
বহিরাজ্যের শ্রমিক। নতুন বাজার থানার পুলিশের পাশাপাশি যতনবাড়ি দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তল্লাশি অভিযানে হাত লাগায়। পরবর্তী সময় খবর দেওয়া হয় টিএসআর পঞ্চম বাহিনী ও করবুক মহকুমা প্রশাসনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা দল ঘটনাস্থলে পৌঁছে জোরদার তল্লাশি অভিযান চালায়। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে 5টা নাগাদ তল্লাশি অভিযান চালালেও নিখোঁজ শ্রমিকের কোনো সন্ধান পায়নি। শুক্রবার সকালে মৃতদেহ দেখতে পেয়ে যায় স্থানীয়রা। আমি এখন কাজে যাইতে আছি 8:10 বা 5-এ কাজে যাইতেছি। যাওয়ার পরে দেখতে আসছি যে জলের নিচে থেকে ভাসে উঠছে। তখন এবার কিনি তারা লুকারে কইছে যে ধরো ধরো, তখন একটা চাকমা ফুলা আসলো, তখন নৌকা দিয়া মানে ধরছে। ধরার ঘটনাটা 8:05 থেকে গাছের গুড়িটা পারিছে, তারপরে গাছের গুড়ি দিয়ে ওই পাশে গিয়ে ঢুকছে, বাসে উঠছে, বাসে উঠার পরে এরপর আবার নৌকা দিয়ে আটটায় এই সাইডে আটকানো হয়েছে। ওই তো ঘটনাটা গুদরাঘাট, গত 5 দিনের ঘটনা। সকালে 11:30টার দিকে খবর পাই যে একজন ভদ্রলোক মনোজ স্বর্ণকার কয়া নাম, তাইনে মালদা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে। তাইনে মনে হয় মুখ ধুইতে সকালে আইছিল। তো ঘাটে যে আইছে অনেকক্ষণ ধরে ফেরত গেছে না, 1-2 ঘন্টা হয়েছে ফেরত গেছে না। এলিগা বাড়ির যা মানুষ আছে বা যারা লগে থাকে, লগে যা কাজ করে যারা, তারা সেরা খোঁজাখুঁজি করছে এরিয়ার ভিতরে, কিন্তু তাইনেরে পাওয়া গেছে না। ব্রাশ আর কিছু চপ্পল জুতা পাওয়া গেছে, কিন্তু তাইনেরে পাওয়া গেছে না। তা এটা আন্দাজ করে লইছি যে জলেই পড়ছে আর উঠতে পারছে না, কোনো অসুবিধা হয়েছে, এলিগা জলে ডুববা বডিটা খুঁজে পাওয়া গেছে। খবর পাওয়ার পর আমরা সাব ডিভিশনের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম আর টিএসআরের টিম আমরা ডিপ্লয় করছি। সার্চ করা হয়েছে, সারাদিনই সার্চ চলছে, পাওয়া গেছে না। পরের দিনও আমরা সার্চ করা হয়েছে। আজকে সকালে আনুমানিক 8টার দিকে আমরা খবর পাই যে বডিটা ভাসে উঠছে একটু দূরে, মেইন যে এরিয়াটাতে ডুবছে বলে আমরা ভাবছি। তো এখানে বডি দেখা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, এখানে বডিটা পাঠানো হইব পোস্টমর্টমে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার আহ্বানে 7 আগস্ট তথা শুক্রবার জনঔষধি দিবস উদযাপন করা হয় সারা দেশে। গোটা দেশের মতো এদিন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য রাজধানীর আইজিএম হাসপাতালে গিয়ে জনঔষধি কেন্দ্র ঘুরে দেখেন। তিনি কথা বলেন লাভার্থী এবং কর্মীদের সাথে। তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, জনঔষধি কেন্দ্র দ্বারা দেশের গরিব অংশের মানুষ সহজলভ্যে ওষুধ ক্রয় করতে পারছে। 2014 সালের আগে এই জনঔষধি ব্যবস্থা চালু থাকলেও বর্তমানে পরিষেবার গুণগত মান অনেক বেশি বাড়ানো হয়েছে। 2014 সাল থেকে এখন পর্যন্ত দেশে 768টি জেলার মধ্যে 15,000 জনঔষধি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে গরিব অংশের মানুষ উপকৃত হচ্ছে। ত্রিপুরার মধ্যে আইজিএম হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে এ পরিষেবা চালু রয়েছে। আপনারা জানেন যে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 2014 সালে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগেও ছিল, কিন্তু পরে উনি সিদ্ধান্ত নিলেন যে না, এই জনঔষধিটা যাতে যারা গরিব অংশের মানুষ, দুস্থ মানুষ রয়েছেন, তারা যাতে সহজ মূল্যে ওষুধ ক্রয় করতে পারেন, তার জন্য বিশেষ করে এই জনঔষধি কেন্দ্রের কথা উনি উল্লেখ করেছেন। এবং 2014 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 11 বছরে সারা ভারতবর্ষে 768টি এই জায়গায় মানে জেলাতে এবং প্রায় 15,000 এরকম জনঔষধি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ত্রিপুরা রাজ্যে টোটাল 10টা এখন পর্যন্ত জনঔষধি কেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে আমাদের যারা গরিব অংশের মানুষ তারা যাতে এই সহজ মূল্যে যাতে ওষুধ ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের সরকার এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী তার ব্যবস্থা করেছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমাদের সর্বভারতীয় যিনি আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ হেলথ আদরণীয় জেপি নাড্ডাজি, উনি আহ্বান করেছেন যে প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক এমপিরা কোনো না কোনো জনঔষধি কেন্দ্রে আজকে উপস্থিত হবেন, তা পরীক্ষা নিরীক্ষা করবেন এবং সেখানে লাভার্থীদের সঙ্গে কথা বলবেন, স্টক নিয়ে কথা বলবেন এবং এইটা কোনো দুর্বলতা যদি থাকে সেই ব্যাপারে একটা রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারকে পাঠানোর জন্য নির্দেশ দেয়। ত্রিপুরা প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে
পশু পাখি সুরক্ষার জন্য ভেটেরিনারি চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করতে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়ে বলেন, রাজ্যের যেসব ভেটেরিনারি ডাক্তার রয়েছে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এই কর্মশালার আয়োজন করা হয়েছে। বর্তমান মরশুমে প্রতিদিন আবহাওয়া এবং পরিবেশের উপর পরিবর্তন আসছে। এই অবস্থাতে পশু পাখি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন রোগের পশু পাখি আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ভেটেরিনারি চিকিৎসকদের এই বিষয়ে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সুতরাং এক কথায় কিভাবে পশু পাখি সুরক্ষিত রেখে পরিবেশ নির্মল রাখা যায় তার জন্য এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। আয়োজিত এই দিনের কর্মশালায় উপস্থিত ছিলেন ভেটেরিনারি চিকিৎসকরা। আজকে এআরডিডি ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আমাদের রাজ্যে যে সমস্ত ভেটেরিনারি ডক্টর রয়েছে তাদের এফিসিয়েন্সি ডেভেলপমেন্টের জন্য, তাদের দক্ষতা বিকাশের জন্য একটা সেমিনার হবে। এই সেমিনারে বাইরে থেকে যারা রিসোর্স পার্সনস রয়েছেন তারা এসছেন, তারা টেকনিক্যাল বিষয়ের উপর আলোচনা করবেন। মূলত বিষয় হচ্ছে প্রতিদিন আমাদের নেচার পরিবর্তন হচ্ছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে এবং বিশেষ করে পশু পাখিদের মধ্যে নতুন নতুন ডিজিজ দেখা দিচ্ছে। তো এগুলিকে কিভাবে মোকাবেলা করা যায়, এই সমস্ত রোগ এবং জীবাণু থেকে কিভাবে আমাদের পশু পাখিদের সুরক্ষা প্রদান করা যায়, এই সমস্ত বিষয়ের উপর ডাক্তারদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। শুক্রবার উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে এক মেগা রক্তদান শিবিরের অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তা উত্তম মণ্ডল, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার, গোমতী জেলার স্বাস্থ্য সচিব ডক্টর কমল রিয়াং, মহকুমা শাসক ত্রিদীপ সরকার সহ বিভিন্ন অতিথিবৃন্দরা। প্রদীপ জ্বালিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। প্রত্যেকে শুক্রবারে অগ্নি নির্বাপক দপ্তরের রক্তদান শিবিরকে সাফল্য কামনা করেন। বর্তমান সময়ে রক্তের কোনো বিকল্প নেই। কোনো বিজ্ঞানীরা আজও রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। রক্তের অভাবে কোনো রোগী যেন মৃত্যু না হয় সে লক্ষ্যে রাজ্য সরকার কাজ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে এই রাজ্যে বিভিন্ন সংগঠন, সামাজিক সংস্থা, ক্লাব রক্ত দিয়ে মানুষকে বাঁচিয়ে আসছে। এর মধ্যে বিভিন্ন সরকারি সংস্থা কর্মচারীরা রক্তদানে এগিয়ে আসার রক্ত সংকটে আজও পর্যন্ত কোনো রোগীর মৃত্যু ঘটেনি। আগামী দিনও যাতে করে রক্তের সংকটে কোনো রোগীর যাতে প্রাণ না যায় এজন্য সবার কাছে আহ্বান রাখে উপস্থিত অতিথিরা। আগামী দিনে অগ্নি নির্বাপক দপ্তর রক্তদানে এগিয়ে আসবে বলে আশা ব্যক্ত করে উপস্থিত অতিথিরা। এই যে অভিযান বা আমাদের যে ব্লাড ডোনেশন, এটা সারা ইন্ডিয়ার মধ্যে একটা বিশিষ্ট স্থানে আছে আমরা ত্রিপুরা রাজ্য। তো ওই পরিস্থিতিতে আমি যদি আমার গোমতী জেলার যে বিভিন্ন কার্যকলাপ বা বিভিন্ন যে ক্যাম্পগুলি আমরা বিশ্লেষণ করি, আমাদের সারা বছরে প্রায় 4000-এর উপর ব্লাড আমরা বিভিন্ন ক্যাম্প থেকে আমরা পেয়ে থাকি, যেটা দিয়ে আমাদের গোমতী জেলার ডিস্ট্রিক্ট হসপিটাল বা এসডিএইচ ওইখানে আমাদের যে রিকোয়ারমেন্ট আমরা পূরণ করতে পারি। তো এক্ষেত্রে সবাই এগিয়ে আছেন, বিশেষ করে ডিপার্টমেন্টাল যে ডোনেশন ক্যাম্প, আজকে যেমন ফায়ার সার্ভিসের হচ্ছে, এডুকেশনের হয়েছে কিছুদিন আগে, আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশনরা প্রায় 50-এর উপর ব্লাড কালেকশন করেছে। এইভাবে রেড ক্রসরা করছে, বিভিন্ন সংস্থাগুলি কিন্তু যথেষ্টভাবে ব্লাড ডোনেশন দিচ্ছে। শুক্রবার ব্লু স্টার কোম্পানির নতুন শোরুম উদ্বোধন হয়। আগরতলা শিবনগর এলাকায় শোরুমটির উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিজেপি প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সাংসদ রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, ব্লু স্টার কোম্পানির আরও একটি পালক যুক্ত হল রাজ্যে। সাংসদ বলেন, ব্লু স্টারের এসি গাড়ি থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জামের ব্যাপক চাহিদা রয়েছে রাজ্যে। এগুলো দৈনন্দিন ব্যবহারের সরঞ্জাম। আগামী দিন এই সংস্থার শ্রীবৃদ্ধি হবে বলে আশা ব্যক্ত করেন সাংসদ। রাজ্যে ব্লু স্টার কোম্পানি যারা এসি ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে আমাদের জল, পানীয় জল, পিউরিফাই, ঠান্ডার জল, সেগুলোই ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল সবাই জানি।
ত্রিপুরাতেও বিজনেস ছিল। আজকে একটা নতুন পালক সংযুক্ত হয়েছে আমাদের রাজ্যে। নতুন করে আমাদের রাজ্যে ব্লু স্টার কোম্পানির একটা শোরুম এখানে উদ্বোধন হয়েছে। আমাদের মাঝখানে আমাদের এই কোম্পানির যিনি ভাইস চেয়ারম্যান উনি উপস্থিত রয়েছেন। আমার সঙ্গে আমার মেয়র সাহেব আগরতলা পৌর নিগমের এবং যিনি আমাদের বিধায়ক শ্রী দীপক মজুমদার উপস্থিত রয়েছেন। রবি সাহা যিনি আমাদের এই শোরুমের কর্ণধার উনিও রয়েছেন। তো আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ব্লু স্টার কোম্পানির যে আমাদের চাহিদা দিন দিন আমাদের কাছে একটা চাহিদা বাড়ছে, আর এসি ক্রয় করা যে মানসিকতা সেটাও বৃদ্ধি হয়েছে এবং আমরা আমাদের রাজ্যে গাড়ির ক্ষেত্রেই হোক বা বিভিন্ন যে অত্যাবশ্যক যে পণ্য এবং আমাদের দৈনন্দিন ব্যবহারে যে জিনিসপত্রগুলি রয়েছে সেগুলি মানুষের মধ্যে চাহিদাও বৃদ্ধি হচ্ছে এবং খুব স্বল্প কিস্তিতেও আমরা সেগুলি নিতে পারি। আগামী 9 মার্চ বিজেপি দলের ঐতিহাসিক জনসভা আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে হবে। রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জনসভায় আসছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। সে উপলক্ষে শুক্রবার কমলপুর বিজেপি ভবনে জনসভায় যোগদান করার বিষয়ে এক বৈঠক হয়। বৈঠকে ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব, জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর, মণ্ডল সভানেত্রী শম্পা দাস ও যুব মোর্চার মণ্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্য। বিধায়ক মনোজ কান্তি দেব জানান, জনসভায় যেতে প্রস্তুত মানুষ, কিন্তু গাড়ির অভাবে সবাইকে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ গাড়ি সব ভাড়া হয়ে গেছে। তারপরও কমলপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 800 লোক যাবে। আগামী 9 মার্চ আগরতলা আস্থাবল ময়দানে স্বামী বিবেকানন্দ ময়দানে যে ঐতিহাসিক সমাবেশ, সেই সমাবেশে যাওয়ার প্রস্তুতি আমাদের চলছে। আমরা প্রতিটা বুথ থেকে লোক নেওয়ার চেষ্টা করছি এবং সবাই লোকের মধ্যে উৎসাহ উদ্দীপনা যথেষ্ট, প্রত্যেকেই যাওয়ার জন্য তৈরি। কিন্তু উপযুক্ত সংখ্যক গাড়ি না থাকায় আমরা ইচ্ছা করলেই আমরা 5000 লোক নিয়ে যেতে পারবো না। যা গাড়ি আছে সেই গাড়ি অনুপাতে নির্মিত হবে। এখানে রেলের সুবিধাও নেই। তো সেই হিসাবে আমরা এখান থেকে 800 লোক নেওয়ার পরিকল্পনা করেছি 45 কমলপুর থেকে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।